তাহলে সরকার কি করবে আমরা ঠিক মানে বুঝতে পারছি না। আসসালামু আজকে আমরা বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আইন নিয়ে আলোচনা করেছি। তো এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ আইন আজকে চূড়ান্তভাবে অনুমোদিত হয়েছে। এটা হচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ। আপনারা জানেন আমাদের একটা মানবাধিকার কমিশন ছিল, এটা মানে খুব দ্বন্দ্বহীন একটা মানবাধিকার প্রতিষ্ঠান ছিল, মানবাধিকার কমিশন ছিল, এবং সেখানে সিরিয়াস কিছু প্রবলেম ছিল। এখানে মানবাধিকার কমিশনের নিয়োগ যে পদ্ধতি সেটার মধ্যে ত্রুটি ছিল, কমিশনের যে এখতিয়ার সেখানে মারাত্মক ঘাটতি ছিল। এছাড়াও ওখানে এমন সব লোকদেরকে বসানো হয়েছিল যারা তাদের মানে আইনগত যে ক্ষমতা সেটাও প্রয়োগ করতে পারেননি বা করেননি আর কি। তা আমরা এটাকে অনেক বেশি স্ট্রং করার চেষ্টা করেছি। মানবাধিকার যে কমিশন আছে এটা যেন সত্যিকারে এখতিয়ার সম্পন্ন, ক্ষমতা সম্পন্ন প্রতিষ্ঠান হয় এবং যাতে একটা মানবাধিকার লঙ্ঘন রোধে ভূমিকা রাখতে পারে সেরকমভাবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছি। এটা কয়েকটা উল্লেখযোগ্য দিক আমি আপনাদের বলি। মানবাধিকারের সংজ্ঞা সম্প্রসারিত করে বাংলাদেশ কর্তৃক অনুসমর্থিত প্রচলিত আইন দ্বারা বলবৎযোগ্য বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার দলিলে ঘোষিত বা প্রথাগত আন্তর্জাতিক মানবাধিকার আইন দ্বারা স্বীকৃত মানবাধিকার সমূহকে অন্তর্ভুক্ত করা হয়েছে। অর্থাৎ আমাদের সংবিধানে যে ফান্ডামেন্টাল রাইটস আছে সেটার বাইরেও বাংলাদেশ যে সমস্ত ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ট্রিটি অনুসমর্থন করেছে বা পক্ষরাষ্ট্র হয়েছে, এমনকি আন্তর্জাতিক প্রথাগত আইনে যেই মানবাধিকারের আপনার প্রতিষ্ঠিত ধারণাগুলো আছে সেগুলি বলবৎ করার ক্ষেত্রেও মানবাধিকার কমিশন ভূমিকা রাখতে পারবে। আর মানবাধিকার কমিশন গঠিত হবে চেয়ারম্যান এবং 4 জন সার্বক্ষণিক সদস্য দ্বারা। প্রথমে প্রস্তাব করা হয়েছিল 7 জনের, আজকে আমরা ডিসিশন নিচ্ছি না, এটা 5 জনই হবে। 5 জনের 5 জনই সার্বক্ষণিক থাকবেন। আর চেয়ারপারসন এবং কমিশনারদের শূন্য পদে নিয়োগের জন্য সুপারিশ প্রদান করার জন্য আপিল বিভাগের একজন বিচারকের নেতৃত্বে 7 সদস্য বিশিষ্ট একটা বাছাই কমিটি গঠনের বিধান করা হয়েছে। মানবাধিকার রক্ষার কাজ করা অভিজ্ঞতা সম্পন্নদের, মানে আমরা নিয়োগ পদ্ধতিটা একটু চেঞ্জ করেছি, একটা গণবিজ্ঞপ্তি যাবে, প্লাস কমিশনও সহযোগে কিছু নাম কালেক্ট করবে। আপনারা উচ্চ আদালতে বিচারকদের নিয়োগের ক্ষেত্রে যে আইনটা দেখেছেন সেরকমই অনেকটা করা হয়েছে। কমিশন সাক্ষাৎকার নিয়ে সাক্ষাৎকারের ভিত্তিতে নিয়োগ প্রদান করবে বাছাই কমিটি। আর শৃঙ্খলা বাহিনী সহ আপনারা জানেন আগেকার মানবাধিকার কমিশনের একটা সীমাবদ্ধতা ছিল, শৃঙ্খলা বাহিনী সহ আরও কিছু কিছু ক্ষেত্রে তাদের তদন্তের এখতিয়ারের ঘাটতি ছিল। আমরা বলেছি শৃঙ্খলা বাহিনী সহ সরকার বা রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় সংগঠিত সব ধরনের মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় কমিশনকে তদন্ত ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের এখতিয়ার দেওয়া হয়েছে। একটা খুবই উল্লেখযোগ্য বিধান সংযোজন করা হয়েছে। গুম প্রতিরোধ, প্রতিকার এবং গুমের শিকার ব্যক্তিদের সুরক্ষা আইন সহ মানবাধিকার সংরক্ষণমূলক যে কোনো আইনের মূল দায়িত্ব মানবাধিকার কমিশনকে প্রদানের সুযোগ রাখা হয়েছে। আমরা আজকে গুমের যে আইনটা ছিল সেটা আজকে আমরা ফাইনালাইজ করতে পারি নাই, 2-একটা আরও সাজেশন আসছে, সামনের সপ্তাহে ইনশাআল্লাহ সেটা হয়ে যাবে। তো গুম কমিশনে ওখানে যেই দায়িত্ব দেওয়া হয়েছে, ক্ষমতা দেওয়া হয়েছে, এটা আসলে আলাদা করে আমরা গুম কমিশন করব না, মানবাধিকার কমিশনই ওই দায়িত্বটা পালন করবে। এছাড়াও অন্য কোনো আইনে, যেমন ধরেন হেফাজতে মৃত্যুর সংক্রান্ত যে আইন আছে সেই আইনে যদি আমরা কোনো পরিবর্তন এনে বলি যে না এগুলি মানবাধিকার কমিশন সেটাকে তদন্ত করবে, সেরকম ব্যবস্থাও রাখা হয়েছে, সুযোগটা অবারিত রাখা হয়েছে। আর কমিশনের আদেশ প্রতিপালনকে বাধ্যতামূলক করা হয়েছে। এটাই ছিল মোটামুটি একটা উল্লেখযোগ্য ইয়েগুলো, আইনগত বিধানগুলো। এছাড়া আপনার আচ্ছা মানবঙ্গ যেটা ওইটা হচ্ছে আচ্ছা। আরেকটা গুরুত্বপূর্ণ আইন করা হচ্ছে মানবদেহে অঙ্গ প্রত্যঙ্গ সংযোজন অধ্যাদেশ 2025। আপনারা জানেন যে আমাদের এখানে কিডনি ট্রান্সপ্লান্ট করতে হোক বা অন্য যে কোনো অঙ্গ প্রত্যঙ্গ ট্রান্সপ্লান্ট করতে গেলে আমাদের প্রচলিত আইনে রয়েছে যে পরিবারের সদস্যরা শুধুমাত্র অঙ্গ প্রত্যঙ্গ দান করতে পারবে। তো আমরা দেখতাম প্রায়োগিক ক্ষেত্রে যেটা হতো, অন্য কোনো দেশে গিয়ে পরিবারের সদস্যদের বাইরেও টাকা পয়সা দিয়ে আপনার অঙ্গ প্রত্যঙ্গ দান যারা করবে তাদের থেকে টাকা পয়সা দিয়ে অঙ্গ প্রত্যঙ্গ সংস্থাপনের চেষ্টা করা হতো। তো আমরা এইটার থেকে দূর থাকার জন্য শুধু পরিবারের সদস্য না, যাদের সাথে ইমোশনাল অ্যাটাচমেন্ট আছে, যাদের সাথে, এটা আমরা একটু ব্যাখ্যা করে বলবো, তাদের কেউ যদি অন্য কাউকে নিঃস্বার্থভাবে কিডনি হোক বা অন্য কোনো অঙ্গ প্রত্যঙ্গ দান করতে চায় সেটাকে আমরা লিগালাইজ করার স্কোপ করেছি। অর্থাৎ যারা অঙ্গ প্রত্যঙ্গ আপনার সংযোজনের জন্য যাদেরকে বিদেশে যেতে হতো তারা বাংলাদেশে এখন আপনার প্রচলিত আইনের মধ্য থেকেই এই কাজটা করার সুযোগ পাবেন। আশা করি এতে এই ধরনের আপনার ব্যয়বহুল চিকিৎসার ক্ষেত্রে সাশ্রয় হবে, মানুষেরও অনেক ভোগান্তির হ্রাস পাবে।
এছাড়া আজকে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর অধ্যাদেশ এটা হয়েছে, চূড়ান্তভাবে অনুমোদিত হয়েছে। আপনারা জানেন যে আমাদের যে ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী ছিলেন, গণহত্যার দায়ে যার বিচার হচ্ছে, ওনার যে বাসভবন যেটা উনি ব্যবহার করতেন সেটাকে জুলাই জাদুঘর হিসাবে ঘোষণা করা হয়েছে। এটা একটা সেপারেট জাদুঘর হবে, এটা আমাদের জাতীয় জাদুঘরের কোনো শাখা প্রশাসন হবে না। এটার গুরুত্ব এবং এটার আবেদন বিবেচনা করে এটাকে সম্পূর্ণ একটা স্বতন্ত্র প্রতিষ্ঠানের বিষয়ে গড়ে তোলার জন্য এই অধ্যাদেশটা করা হয়েছে। এবং এই অধ্যাদেশের আলোকে এই জুলাই জাদুঘরের শাখা জাদুঘরও, আমরা আয়নাঘর নামে পরিচিত বিভিন্ন জায়গা আছে, সেখানে শাখা জাদুঘর হিসাবেও জুলাই জাদুঘর এক্সটেন্ড করতে পারবে, এই ধরনের সুযোগ রাখা হয়েছে। মোটামুটি আইনগত পরিবর্তন এটাই ছিল, এটার বাইরে অন্য যে সকল সিদ্ধান্ত হয়েছে। আমি তো শফিক, এতদিন কোনো এগ্রিমেন্ট ছিল না, এখন এগ্রিমেন্ট করার কারণে আশা করি প্রবাসী যারা সৌদি আরবের শ্রমিক যারা আছেন, প্রবাসী ভাইরা যারা আছেন, ওনারা আইনগত প্রোটেকশন পাবেন ওনাদের চাকরি পরিবর্তনের ক্ষেত্রে, বা যদি ঠিকমতো বেতন না পান, এছাড়া কল্যাণমূলক পদক্ষেপের ক্ষেত্রে, বা ওনারা যদি কেউ দেশে চলে আসতে চান, এইসব ক্ষেত্রে তাদের সুযোগ সুবিধা বাড়ানোর চেষ্টা করা হয়েছে, প্রোটেকশনটা বাড়ানোর চেষ্টা করা হয়েছে। এমনকি এমপ্লয়ার যারা আছে, সৌদি এমপ্লয়ার, তাদের যদি কোনো ঘাপলা থাকে, তাদের যদি কোনো ত্রুটি থাকে অনেক ক্ষেত্রে আপনারা জানেন, সেই ক্ষেত্রে দায় নির্ধারণের ব্যবস্থা করা হয়েছে। আপনাদের খুব আনন্দের সাথে বলি, এই আমাদের উপমহাদেশের দেশগুলোর মধ্যে প্রথম বাংলাদেশের সাথে সৌদি আরব এই ধরনের একটি চুক্তি করলো, এবং এই চুক্তির জন্য আগেও বহু চেষ্টা হয়েছিল, আমাদের সরকারের আমলে এটা হয়েছে। আশা করি এটা অন্তত সৌদি আরবে যারা শ্রমিকরা আছেন ওনাদের কল্যাণ এবং ওনাদের অধিকার রক্ষার ক্ষেত্রে বড় ভূমিকা রাখবে। আপনারা প্রশ্ন করতে পারেন। প্রশ্নটা একটু বাইরে বলতে চাই, আজকে এই উপদেষ্টা পরিষদের সিদ্ধান্তের বাইরে, সেটা হলো যে খসড়া যেটা ঐক্যমত্য কমিশন সেটা তো উপস্থাপন করেছে, এইটা কি উপদেষ্টা পরিষদের পাশ হয়েছে কিনা এক নম্বর প্রশ্ন। আর দ্বিতীয় হলো যে এটা নিয়ে হ্যাঁ না পর্যায়ে চলে গেছে রাজনৈতিক দলগুলোর মধ্যে, দেখা যাচ্ছে যে বিএনপি এটাকে হ্যাঁ বলছে, জামাত বাউন্নের সমস্ত না বলছে, জামাত বাউন্নরা এটাকে হ্যাঁ বলছে। এটা কি ইলেকশনের আগে একটা অনৈক্য পরিস্থিতি তৈরি করবে? জি, আপনি যেটা বলেছেন এটা দুর্ভাগ্যজনক। 270 দিন যাবৎ আলাপ আলোচনা করে আমরা প্রধান রাজনৈতিক দলগুলোর বক্তব্যের মধ্যে যে অনৈক্যের সুর দেখছি, এটা হতাশাব্যঞ্জক। এবং এই তীব্র বিরোধের মধ্যে কিভাবে সমঝোতার দলিল পাশ হয়, এটা খুব দুরূহ একটা চ্যালেঞ্জ আমাদের সামনে এনে দিয়েছে। ওনাদের তো আসলে ঐক্যমত হয় নাই কিছু ভাইটাল প্রশ্নে। এর আগে আমরা জেনেছিলাম যে কন্টেন্ট নিয়ে বিরোধ ছিল, যে সংস্কার যে বিষয়বস্তু সেটা নিয়ে বিরোধ ছিল, এটা আমি জানতাম। এখন আবার দেখলাম আরও দুই ধরনের বিরোধ বেরিয়ে হয়েছে। একটা হচ্ছে এটা আপনার কি পদ্ধতিতে পাশ করা হবে, আরেকটা হচ্ছে এই জন্য গণভোট হলে গণভোট কবে হবে। এবং এত দৃঢ় এবং পরস্পর বিরোধী এবং কি বলবো উত্তেজিত ভূমিকা নিয়েছে রাজনৈতিক দলগুলো যারা জুলাই গণ অভ্যুত্থানের পক্ষ ছিল। তা আপনারা যদি এরকম একটা ভূমিকা নেন তাহলে সরকার কি করবে আমরা ঠিক বুঝতে পারছি না। যে এতদিন আলোচনার পর যদি আপনাদের ঐক্যমত না আসে, তো এখন আমরা আসলে কিভাবে কি করবো, এটা নিয়ে সত্যি আমাদেরকে একটু চিন্তা করতে হচ্ছে। আজকে আমাদের এমনি জেনারেলি একটা আলোচনা হয়েছে যে অনৈক্যের বিষয়গুলো। একটা হচ্ছে আপনারা জানেন ঐক্যমত্য কমিশন দুইটা বিকল্প দিয়েছে। একটা হচ্ছে আপনার জুলাই সনদ বাস্তবায়ন আদেশ, তারপর গণভোট, তারপরে 270 দিন মধ্যে না হলে স্বয়ংক্রিয়ভাবে আপনার সংবিধান সংশোধন হয়ে যাবে। তো এটা একটু এরকম কোনো নজির আছে কিনা বা এটা আদৌ সম্ভব কিনা এটা আমরা দেখব। আরেকটা হচ্ছে এই দায়িত্ব নির্বাচিত সংসদের হাতে ছেড়ে দেওয়া। এই দুইটা আপনার বিকল্পের মধ্যে কোনটা আসলে বেশি গ্রহণযোগ্য সেটা নিয়ে রাজনৈতিক দলের মধ্যে তীব্র মতবিরোধ রয়েছে। আর গণভোট কবে হবে ওইটা নিয়ে তো বিরোধ তীব্রতম পর্যায়ে পৌঁছে গেছে বোধ হয়। তো এইসব ব্যাপারে একটা সময় আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টার নেতৃত্বে আমরা থাকবো, আমরা ওনাকে সহায়তা করার জন্য থাকবো। সিদ্ধান্ত এটা কোনো পার্টিকুলার কেউ নেবে না, এটা আপনারা নিশ্চিত থাকেন। এই সিদ্ধান্ত প্রধান উপদেষ্টা নেবেন। আমাদের সাথে কনসাল্ট করার প্রয়োজন হলে উনি কনসাল্ট করবেন এবং আমরা যে সিদ্ধান্ত নিব সেখানে আমরা দৃঢ় থাকবো। আর সিদ্ধান্ত খুব দ্রুত নেওয়া হবে। আমি মোহন একাত্তরতে কাজ করি, একটু জিজ্ঞেস করলাম যে গণভোট নিয়ে যে বিষয়টা হচ্ছে আপনি উত্তর দিয়েছেন, তারপর আবার জিজ্ঞেস করলেন জামাত আজকে বলছেন যে আজকের মধ্যে বা আগামীকালের মধ্যে আদেশ জারি করতে হবে, এবং বিএনপি বলছে যে এটা আসলে সরকার জনগণের সাথে এক ধরনের প্রতারণা করেছে। গণভোটটা কি নভেম্বরে হচ্ছে নাকি ইলেকশনের দিন হচ্ছে? আপনাদের এই বিষয়টা আলোচনা হয়েছে।
আমাদের দুইটা অপশন নিয়েই প্রাথমিক কথাবার্তা হয়েছে, কোনো সিদ্ধান্ত হয়নি। আরেকটা কথা একটু আপনাকে বলি, কোনো রাজনৈতিক দল যদি এককভাবে তাদের অবস্থান নেওয়ার জন্য আমাদেরকে আলটিমেটাম বেঁধে দেয় বা জোর করে, তার মানে হচ্ছে ওনাদের মধ্যে ঐক্যমত্য নাই এবং ওনারা চাচ্ছেন ওনাদের দলীয় পজিশনটা যেন এই সরকার আপহোল্ড করে। এটা দুর্ভাগ্যজনক। ওনাদেরকে তো যথেষ্ট আলোচনার সময় দেওয়া হয়েছে। ওনারা যেই অনৈক্য দেখাচ্ছেন, জুলাইয়ের স্পিরিটকে ওনারা কোথায় নিয়ে গেছে এটা ওনাদের বিবেচনা করা উচিত। দেখেন, এটা তো কমিশনের সুপারিশ, আমরা তো কমিশনের সুপারিশ নিয়েছি। সুপারিশটা আমরা কিভাবে বাস্তবায়ন করব সেখানে সরকারের স্বাধীনতা রয়েছে, এটা আমাদের প্রধান উপদেষ্টা ডিসাইড করবেন। আর বোধহয় কোনো কোয়েশ্চেন নাই।